ভিডিও শুরুটা একটু অন্যভাবে করা দরকার আজকের দিনে, কারণ যেই ঘটনা আবারও আমাদের ভারতে হয়েছে, কাশ্মীরে হয়েছে, এর থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু হয় না। সাধারণ নিরস্ত্র মানুষ যারা কাশ্মীরের পেহেলগাঁওতে ঘুরছিল তাদের ওপর কিছু কাপুরুষ জঙ্গি এসে গুলি চালিয়ে গেছে, এবং নিজেদের দেশে যদি এরকম ঘটনা হয় এর দায়টা কার? যেই প্রাণগুলো চলে গিয়েছে তাদের প্রতি সমবেদনা থাকবে, রেস্ট ইন পিস। বাট এইভাবে কতদিন? এর একটা কড়া অ্যাকশন দরকার। আর কেন বারবার এই জিনিস হচ্ছে, কেন ইন্টেলিজেন্স সেগুলো আটকাতে পারছে না, সেগুলো নিয়ে এবার প্রশ্ন তোলা দরকার। মানে এই সময় দাঁড়িয়েও আমরা নিজেদের দেশের ভেতর সেইভাবে সুরক্ষিত নই। যতদিন না এর এগেনস্টে একটা ভীষণ কড়া অ্যাকশন নেওয়া হচ্ছে ততদিন ভাই মন শান্ত হবে না। তো এই জঙ্গিদের বিরুদ্ধে, জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া দরকার। তবে আমরা আপাতত যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করতে পারি এবং অপেক্ষা করতে পারি যে এই নিন্দনীয় জঘন্য ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো আবারও আমরা চলে এসেছি নির্লজ্জভাবে কেকেআরের আরও একটা ভিডিও বানানোর জন্য। তো ব্যাপার হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স দলকে আমরা এত ভালোবাসি, বাট এটা একতরফা ভালোবাসা হয়ে যাচ্ছে। কেকেআর প্লেয়াররা, কেকেআর ম্যানেজমেন্ট কি আমাদের মানে এই ইমোশনের মূল্য বোঝে? তারা কি জেতার চেষ্টা করছে? তো ভবিষ্যতে কেকেআরের কি প্ল্যানিং হতে পারে বা কলকাতা নাইট রাইডার্স কি করতে পারে সেই নিয়ে আমরা একটু মেনলি আলোচনা করব, এবং তারই পাশাপাশি একটু কালকের ম্যাচ নিয়েও কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো দিল্লি ক্যাপিটালস আবারও কিন্তু হারিয়ে দিল লখনৌ সুপার জায়েন্টকে। তো এই মরসুমে কিন্তু কেএল রাহুলের দল সঞ্জীব গোয়েঙ্কার দলের এগেনস্টে দুটো ম্যাচে দুটোই জিতল, এবং এই ম্যাচটাই তো একদম একটা কনভিন্সিং জয় তুলেছে তোমার লখনৌ সুপার জায়েন্টের এগেনস্টে দিল্লি ক্যাপিটালস। এবং এটাই দেখার ছিল যে কেএল রাহুল ম্যাচ ফিনিশ করে কি রিয়াক্ট করে। এবং সেখানে কিন্তু কেএল রাহুল মানে প্রথমে 50 করলো, দেন ফার্স্ট টেস্ট 5000 রান করলো আইপিএলে, তারপর 6 মিনিট লখনৌকে হারালো। এবং জাস্ট বেশি কিছু করেনি, তোমার 50 করার পর একটু পিঠে চাপড়ে আর কি নিজের নামটা দেখাচ্ছিল যে আমি কেএল রাহুল, হয়তো সঞ্জীব গোয়েঙ্কাকেই দেখাচ্ছিল। এবং ম্যাচের পর দেখলাম সঞ্জীব গোয়েঙ্কা তার সঙ্গে হাত মেলাচ্ছে হাসি মুখেই, কিন্তু কেএল রাহুল দেখলাম অতটা পাত্তা দেওয়ার চেষ্টা করলো না। যা হোক করে হাতটা মানে মিলিয়ে জাস্ট বেরিয়ে গেল। এরকম তোমার আরসিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও করেছিল, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও করলো। কেএল রাহুলের মতো ভদ্র ছেলেকে ভাই সত্যি খারাপ ব্যবহার করেছে, নয়তো এই টাইপের ব্যাপার স্যাপার কেএল রাহুল করে না। তবে কেএল রাহুল জবাবটা কিন্তু খুব মানে এইভাবেই দিল তার দলকে ম্যাচ হারিয়ে। এবং ঋষভ পন্থকে তো দেখে রীতিমতো ফ্রাস্ট্রেটেড লাগছিল। ঋষভ পন্থকে ভাই ব্যাট করতে পাঠায়নি, সিদ্ধান্তগুলো কে নিচ্ছিল? ঋষভ পন্থ নাকি জাহির খান? ঋষভ পন্থ ব্যাটই করতে আসেনি, ঋষভ পন্থ 7 নম্বরে ব্যাট করতে এসেছে। এবং যখন মিলার আর আয়ুষ বাদনে ব্যাট করছে, ঋষভকে দেখে মনে হচ্ছিল ঋষভ রেগে গিয়েছে, ফ্রাস্ট্রেটেড হয়ে আছে যে এরা এত বল নষ্ট করছে, আমি কেন ব্যাট করতে গেলাম না, আমি ব্যাট করতে যাব, এই টাইপের একটা ব্যাপার। এবং ব্যাট করতে এসেও দুটো বল ছিল, তখন এমনভাবে ব্যাট করলো যে খেলার ইচ্ছেই নেই, জাস্ট ব্লাইন্ড স্ট্রক করে তারপর আউটও হয়ে চলে গেল, 2 বলেই 0 করলো। ঋষভ পন্থ 7 নম্বরে ব্যাট করার মতো ব্যাটসম্যান ঋষভ পন্থ কি করছে ভাই? যেই প্লেয়ারটা হয় মানে টপ 4 এর মধ্যে খেলা উচিত, সে 7-এ চলে যাচ্ছে। নিজের উপর কনফিডেন্স নেই, অফ ফর্ম, নাকি ম্যানেজমেন্ট থেকে তাকে সেইভাবে ইউজ করা হচ্ছে? বাট যেটা হচ্ছে সেটা রীতিমতো ঋষভ ফ্রাস্ট্রেটেড ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। এবং যেভাবে আউট হলো, 2 বল খেলার সুযোগ পেয়েছিল এবং তার মধ্যেই ঋষভ আউট হয়ে যায়। বাকি যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের কথায় চলে আসি, কলকাতা নাইট রাইডার্স আমাদের পছন্দের টিম, কিন্তু সেই কলকাতার অবস্থা এবছর খুবই খারাপ। প্লে অফস কি খেলা সম্ভব? দেখো, এই পজিশন থেকে অনেক টিম প্লে অফস খেলেছে, কেকেআরই করেছে, লাস্ট ইয়ার আরসিবি করেছিল, এবং লাস্ট ইয়ারও কেকেআর পাঞ্জাবের এগেনস্টে একটা বড় হারের সম্মুখীন হয়েছিল। তারপর গিয়ে কেকেআর সেখান থেকে একটাও ম্যাচ হারেনি, টানা খান 6-7 ম্যাচ জিতেছিল, বোধহয় 4টে ম্যাচ জিতেছিল, দেন 2টো ম্যাচ বৃষ্টিতে ক্যান্সেল হয়েছিল, দেন 2টো তোমার প্লে অফসের ম্যাচ। তার আগে 2014 সালে কেকেআর প্রথম 7টে ম্যাচে মাত্র 2টো ম্যাচ জিতেছিল, তারপর বোধহয় টানা 9টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। 2021-এর আইপিএল এর কথা মনে পড়বে, যেখানে কেকেআর প্রথম 7টা ম্যাচে 2টো জিতেছিল, তারপর সেখান থেকে কেকেআর আর কি ফাইনাল খেলেছিল। বাট সেই সবগুলো ক্ষেত্রে আমরা একটা আলাদা রকমের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম, আমরা একটা প্ল্যানিং দেখেছিলাম, কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই প্ল্যানিং কেকেআরের লাস্ট ম্যাচের খেলায় আমরা দেখতে পেলাম না, যেটা পাঞ্জাবের এগেনস্টে ওরকম একটা জঘন্য হারের পর এক্সপেক্টেড ছিল বাউন্স ব্যাক করার জন্য। বাট সেই বডি ল্যাঙ্গুয়েজটাই নেগেটিভ ছিল, ফলে আশা দেখতে পাচ্ছি না। তবে যদি কেকেআর এই বছর প্লে অফস নাও খেলে, কেকেআরকে চেষ্টা করতে হবে পরের বছরগুলোর জন্য প্ল্যানিং ঠিক করা। তো সেখানে ফিউচার প্ল্যানিং এবং বাকি মরসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের কি প্ল্যানিং হওয়া উচিত, সেইটার দিকে আমরা একটু এই ভিডিওতে ফোকাস করবো। একটু ডিফারেন্ট টাইপের ভিডিও এটা কিন্তু হবে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্ল্যানিং কি হতে পারে, সেখানে আমার মনে হয় এবার কেকেআরের একটু ভবিষ্যতের দিকে নজর দেওয়ার সময় এসেছে। কেকেআরের কাছে একটা আঙ্ক্রিস রঘুবংশী আছে, তার মধ্যে যে ট্যালেন্ট আছে, সে কেকেআরের ভবিষ্যৎ তারকা হবার ক্ষমতা রাখে, এবং এই 20 বছর বয়সেই সবাইকে যেভাবে ইমপ্রেস করছে। তো আমার পার্সোনালি মনে হয় তাকে এবার সব থেকে তার বেস্ট জায়গাতে খেলানোর সময় এসেছে। তার বেস্ট জায়গা টপ 3, তার নিচে নয়।
হয় তাকে দিয়ে ওপেন করো, নয় 3 নম্বরে খেলাও। আমি বলছি অঙ্কুশ রঘুবংশী আর লুবনিত সিসোদিয়াকে দিয়ে ওপেন করিয়ে দিলে কেমন হয়? কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেই টিমগুলো আইপিএল এ সাকসেসফুল হচ্ছে বা হয়েছে, কেকেআরও যখন সাকসেসফুল হয়েছে সবসময় কিন্তু কেকেআরের কাছে একটা সেটেলড ভালো ওপেনিং কম্বিনেশন ছিল, যেটা এই বছর মিসিং। তো সেখানে দাঁড়িয়ে নারাইন তার ব্যাটিং ওপেনিংয়েই চলে, তার নিচে চলে না। বাট আমাদের ভবিষ্যতের কথা ভেবে হয়তো এই সিদ্ধান্তটা নিতে হবে। গুরবাজকেও একটা ম্যাচ থেকে বাদ দিয়ে দেওয়া হোক, সেটা আমি চাই না। বাট লুবনিত আসলে কি অফার করছে সেটা আমাদেরকে দেখতে হবে, যে পরের বছরগুলো কি কেকেআর তার উপর ভরসা করতে পারে অ্যাজ এ উইকেট কিপার ইন্ডিয়ান ব্যাটসম্যান। সেটা দেখার জন্য লুবনিতকে দিয়ে ওপেন করাতে হবে। কে বলতে পারে লুবনিত ওপেনিং এ এসে চলে গেল, একটা সেটেলড ওপেনিং পার্টনারশিপ পেলে কেকেআর ব্যাটিং এর চেহারাও পাল্টে যেতে পারে। তো আমার তো মনে হয় যে কেকেআর এবার একটা সেটেলড ওপেনিং কম্বিনেশন নিয়ে যাওয়ার সময় এসেছে। অঙ্কুশ রঘুবংশী লুবনিত সিসোদিয়া, সেটা একটা কম্বিনেশন হতে পারে। রাহানে 3 নম্বরে, অথবা রাহানে নিজে ওপেন করতে পারে। রাহানে তো অ্যাকচুয়ালি ওপেনই করছে, প্রত্যেক ম্যাচে তাড়াতাড়ি তার ব্যাটিং এসে যাচ্ছে। আর যখন তুমি ভালো ফর্মে আছো, টিমকে একটা ভালো স্টার্ট দাও, তুমি ওপেন করো রাহানের সঙ্গে লুবনিত সিসোদিয়া, 3 নম্বরে অঙ্কুশ রঘুবংশী। আই থিঙ্ক এটা এবার কেকেআরের টপ 3 হওয়া উচিত। ভেঙ্কটেশ আয়ারকে এবার হয়তো একটু রেস্ট দেওয়া উচিত। দেখো, ট্রলিং ক্রিটিসিজম আর করতে ইচ্ছা করছে না, কারণ ছেলেটা এমনি ভালো, কেকেআরকে মন থেকে ভালোবাসে। বাট একদম কনফিডেন্স লেভেল তলানিতে চলে গিয়েছে। এতটা খারাপ প্লেয়ারও না যতটা খারাপ খেলছে। সেখানে এই টাইপের যখন একটা প্লেয়ারের অবস্থা হয়, তার কিছুটা রেস্ট লাগে। তার ব্যাট চলছে না, তাকে বসিয়ে দাও। হ্যাঁ, 24 কোটি দিয়েছে বলে প্রত্যেক ম্যাচে খেলাতে হবে তার কোনো মানে নেই। হয়তো টাকার প্রেসারটাও তার উপর পড়ে গিয়েছে, জানে না। এবং ভেঙ্কটেশ অ্যাকচুয়ালি যে জায়গাতে ব্যাট করছে সেই জায়গাতে ভেঙ্কটেশের ব্যাট করা উচিত না। তো অনেকে ভেঙ্কটেশকে গালাগাল দিচ্ছে। দেখো, গালাগালি দেওয়ার হলে আর এক ভেঙ্কিকে দাও, ভেঙ্কি মাইশোরকে। তাকে জিজ্ঞেস করো, তাকে প্রশ্ন করো যে গম্ভীর ছাড়া তুমি কি করেছো। যখন গম্ভীর নেই, তুমি নিজের ইচ্ছা মতো টিম বানিয়েছো, সেখানে সেই টিম কেন রেজাল্ট দিতে পারেনি সেটা ভেঙ্কি মাইসোরকে জিজ্ঞেস করা উচিত। এবং সেটা শাহরুখ খান করে কিনা আমি জানি না, হয়তো প্রফিট করে দেয় বিজনেসে, সেটাতেই শাহরুখ খান হয়তো খুশি। তো সেখানে আই থিঙ্ক ভেঙ্কি মাইসোর একটা বড় প্রবলেমের জায়গা কিন্তু এই কলকাতা নাইট রাইডার্সের টিমে। এবং সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় কথা হচ্ছে কেকেআর এমন কিছু ব্যাটসম্যান নিয়েছে যারা টপ 3-তে খেলতে পছন্দ করে। রাহানে, ভেঙ্কটেশ আয়ার, অঙ্কুশ রঘুবংশী, তোমার তার সঙ্গে গুরবাজ বা কুইন্টন ডিকক, সুনীল নারায়ণ, প্রত্যেকেই টপ 3-তে খেলতে পছন্দ করে। আর নয় এমন ব্যাটসম্যান নিয়েছে যারা 6, 7, 8 সেই জায়গাতে খেলতে পছন্দ করে। প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব কিন্তু এই কেকেআর টিমে আছে। তো দল গঠন ঠিকঠাক হয়নি, এটা আমরা বুঝতে পারছি। তবে ভবিষ্যতের কথা ভেবে রঘুবংশী এবং লুবনিতকে চান্স দেওয়া যেতে পারে। এবং টপ 3-তে রাহানে, লুবনিত, রঘুবংশী তাদের সাজিয়ে কেকেআর টিম বানাতে পারে। ভেঙ্কটেশকে আপাতত রেস্ট দিতে পারে পরের ম্যাচগুলো থেকে। এবং 4 নম্বরে সেক্ষেত্রে কিন্তু কেকেআর ইউজ করতে পারে একটা প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যানকে। মনীষ পান্ডের মতো কাউকে নিয়ে আসতে পারে, অথবা রিঙ্কুকে চারে খেলাতে পারে। রিঙ্কুকে চারে খেলিয়ে দেখুক রিঙ্কু এই জায়গাতে কি অফার করছে। কারণ নয়তো কেকেআর এই জায়গাটা নিয়ে সমস্যায় এই গোটা সার্কেলটাই ভুগবে। একটা নীতিশ রানার মতো প্লেয়ারকে কেকেআর অনেক বেশি মিস করছে। কারণ এই মিডল ওভারে কিন্তু নীতিশ রানা কিছু করুক না করুক, স্পিনটা খুব ভালো খেলে যেত। তো সেখানে ধরো রিঙ্কুকেই চারে রাখছি আমি, রাসেলকে নিয়েও ভাবার সময় এসেছে। আমি বারবার রাসেলকে ব্যাক করতে বলছিলাম এটা বলি যে রাসেলকে অ্যাজ এ বোলিং অলরাউন্ডার দেখো, তাকে দিয়ে বল করাও। বাট কেকেআর টিম তাকে দিয়ে বল করাচ্ছেই না। তো সেখানে যদি তাকে দিয়ে বল না করে, তার ব্যাটিংটার অতটা ভরসা করার মতো জায়গা নেই। সেখানে রবমান পাওয়েলকেও দেখে নাও, অ্যান্ড্রিক নরকিয়াকেও দেখে নাও, যে তাদেরকে তুমি পরের বছর রিটেন করতে পারবে কিনা, সেই কনফিডেন্স তোমাকে দিচ্ছে কিনা। যদি দেয়, পরের বছরের প্ল্যানিংও হবে এবং নতুন ফ্রেশ ব্লাড এসে, নতুন ফ্রেশ প্লেয়ার এসে টিমের আর কি খেলাটা পাল্টে দিতে পারে। ব্রাভো কি বলছে আমাদের প্লেয়াররা চেষ্টা করছে, তাদেরকে আমি দোষ দেবো না যে তারা চেষ্টা করছে না, প্র্যাকটিস সবই করছে। কিন্তু প্লেয়ারগুলোর কনফিডেন্স বেশিরভাগ ব্যাটসম্যানদের একদম তলানিতে চলে গিয়েছে। তো যাদের কনফিডেন্স চলে গিয়েছে, অন্য প্লেয়ার নিয়ে আসো, তারা এসে নতুন ফ্রেশ ব্লাড এসে কিন্তু টিমের খেলার ধরন পাল্টে দিতেই পারে। এবং সেখানে আমি বলছি এই টাইপের একটা লাইন আপ নিয়ে যেতে। দেখো, টপ 4 তো বললাম, সেখানে 4-এ যদি রিঙ্কুকে খেলে, অথবা মঈন আলীকে 4 নম্বরে খেলাতে পারে। মেবি মঈন আলী এদের থেকে বেটার স্পিনার এগেনস্টে ব্যাটিং করে দেবে। সেখানে মঈন আলীকে 4-এ খেলিয়ে 5-এ রিঙ্কু সিংকে খেলাতে পারে। সুনীল নারায়ণকে মাঝখানে দরকার হলে আনতে পারে, অথবা পরের দিকে ব্যাট করাতে পারে। দেন 6 নম্বরে রবমান পাওয়েলকে খেলাক। 7 নম্বরে রমনদীপ সিংকে আমি রাখছি। রমনদীপের ব্যাট হয়তো চলেনি, বাট আমার মনে হয় রমনদীপ কিছুটা আনলাকিও গেছে। আমি রমনদীপের উপর ট্রাস্ট করব, কারণ রমনদীপ ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও অনেক হেল্প করে। আমরা তো দেখছি ইজি ক্যাচ ফেলে দিচ্ছে প্লেয়াররা, সেখানে রমনদীপ অ্যাটলিস্ট ভালো ক্যাচ নেয় এবং একটু আনলাকি গিয়েছে। সেখানে মেবি রমনদীপের কামব্যাক কিন্তু হতে পারে। এবং 8 নম্বরে আমি সুনীল নারায়ণকে রাখছি আপাতত। তাকে অ্যাজ এ ফ্লোটার ব্যাটসম্যান আগেও পাঠাতে পারে, স্পিনারদের এগেনস্টেও পাঠিয়ে দিতে পারে। এবং 9 নম্বরে আমি যে অপশনটা রাখবো সেটা হচ্ছে অ্যান্ড্রিক নরকিয়া এবং / আন্দ্রে রাসেল। দেখো, আমার মনে হয় এবার কেকেআর যা ব্যাটিংয়ের অবস্থা,
কেকেআরকে ফার্স্টে ব্যাট করতে হবে এবং এই স্ট্র্যাটেজি নিয়ে যাক। যদি এক্সট্রা ব্যাটিংয়ের দরকার পরে ফার্স্টে ব্যাট করতে গিয়ে, তাহলে রাসেলকে নিয়ে আসবে, না পড়লে এনরিক নরকিয়াকে নিয়ে আসবে। এবং কেকেআরের দিয়ে চেস হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি, তো ব্যাটসম্যানদের ফ্রি মাইন্ডে ব্যাট করতে দিক, প্রেসারটা কম থাকবে ফার্স্টে ব্যাট করতে গেলে। এবং যদি কেকেআর রাসেলের মানে ফার্স্টে ব্যাট করতে গিয়ে রাসেলের দরকার না হয়, এনরিক নরকিয়াকে নিয়ে আসে, দেন তোমার 10-এ হর্ষিত রানা, 11-এ বরুণ চক্রবর্তী, 12-এ বৈভব অরোরা। এবং এই যে বোলিংটা আছে, আরোরা, হর্ষিত রানা, এনরিক নরকিয়া, তিনজন কোয়ালিটি ফাস্ট বোলার, এবং তার সঙ্গে মঈন আলী, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, তিনটে কোয়ালিটি স্পিনার। তো যদি 6টা কোয়ালিটি বোলার থাকে, সেখানে যদি কেকেআর ফার্স্টে ব্যাট করতে গিয়ে কেকেআর 180-190 করে দেয়, সেই রানটাও কিন্তু ডিফেন্ড করার ক্ষমতা এই বোলিং লাইন আপের আছে। কারণ আস্তে আস্তে এবার মে মাস আসছে, গরম বাড়ছে, ফলে কোনো ডিউ ফ্যাক্টর থাকবে না। তোমাকে সেকেন্ড বোলিং করতে গেলে ডিউ এসে যাবে, স্পিনাররা বল গ্রিপ করতে পারবে না, সেই ফ্যাক্টরটা থাকবে না, পিচ স্লো হবে এত গরমে, ফলে কিন্তু সেকেন্ড ইনিংসে বল আরও বেশি ঘুরবে। ফলে আমার মনে হয় কেকেআরের এবার ট্রাই এটাই করা উচিত যে ফার্স্টে ব্যাট করতে যাওয়া, রাসেল/এনরিক নরকিয়ার অপশনটা রাখা, যদি ইনকেস এক্সট্রা ব্যাটিংয়ের দরকার পড়ে রাসেলকে নিয়ে আসা, না পড়লে এনরিক নরকিয়াকে ইউজ করো। আর অ্যাজ এ প্রপার ব্যাটসম্যান যদি কাউকে খেলাতেই হয়, রবমান পাওয়েলকে খেলাও। আই থিঙ্ক এটা কেকেআরের জন্য বেটার হবে। বাকি মরসুমের জন্য হয়তো কেকেআর এই ব্যাটিং দিয়ে কিছু ম্যাচ জিতেও গেল, যদি প্লে অফসে কোয়ালিফাই নাও করতে পারে, আঙ্ক্রিস রঘুবংশী, লুবনীত সিসোদিয়া, তাদেরকে তাদের প্রপার পজিশনে খেলিয়ে কিন্তু তারা কি অফার করছে সেটা দেখে নিতে পারে। এনরিক নরকিয়া ইডেনের পিছে কতটা এফেক্টিভ হচ্ছে সেটা দেখে নিতে পারে, এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু রবমান পাওয়েল কি করতে পারে সেটাও কেকেআর দেখে নিতে পারে। সেখানে পরের বছরের টিম বানানোর কাজটা কিন্তু ইজি হয়ে যেতে পারে। আর যদি ইনকেস কলকাতা নাইট রাইডার্স রমনদীপ সিংকে ড্রপ করতে চায়, তাহলে কিন্তু মনীষ পান্ডেকেও নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমি লাইন আপের যেখানে 4 নম্বরে মঈন আলীকে রেখেছিলাম, ওখানে মনীষ পান্ডেকে রাখবো, দেন 5-এ রিঙ্কু, 6-এ রবমান পাওয়েল, 7-এ মঈন আলী, 8-এ তোমার সুনীল নারায়ণ, 9 নম্বরে আন্দ্রে রাসেল/এনরিক নরকিয়া। তো এটা আমার মনে হয় একটা ভালো লাইন আপ হতে পারে। যদি তাড়াতাড়ি 4-5টা উইকেট পড়ে যায়, রাসেলকে নামিয়ে দিতে পারে। আর যদি সেটা না হয়, রাসেলকে আর কি তোমার বেঞ্চে রেখে এনরিক নরকিয়াকে নিয়ে আসতে পারে। জানি রাসেল তোমার রিটেন্ড প্লেয়ার, ভেঙ্কটেশ আয়ার বিশাল বড় দামের প্লেয়ার, বাট যেই প্লেয়ারগুলো চলছে না তাদেরকে এবার একটু রেস্ট দেওয়ার সময় এসেছে। যারা বেঞ্চে আছে তারাও ম্যাচ জেতাতে পারে। 2021 সালের আইপিএলে কেকেআর কেন সেকেন্ড হাফে ভালো করেছিল? কারণ কেকেআর যখন খারাপ করছিল, তারপর কোভিডের জন্য আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল, দেন যখন সেকেন্ড হাফে আইপিএল শুরু হয়, সেখানে একটা নতুন মুখকে কেকেআর নিয়ে এসেছিল, ভেঙ্কটেশ আয়ার, যার শক্তি দুর্বলতা বেশিরভাগ টিম জানতো না, এবং সে এসে কিন্তু সেই জায়গা থেকে কেকেআরের ক্যাম্পেইন পাল্টে দিয়েছিল। লুবনীত সিসোদিয়ার মতো প্লেয়ার কি সেটা করতে পারবে? সেই টাইপের ট্যালেন্ট তার মধ্যে হয়তো আছে, অতটা বেশিও তাকে দেখিনি আমরা, তো তার শক্তি দুর্বলতা অত আমরা অ্যানালিসিস করতে পারবো না। বাট যতটুকু তাকে আমরা খেলতে দেখেছি, প্র্যাকটিসের আর কি ভিডিও দেখেছি, সেখানে দেখে মনে হয়েছে তার মধ্যে কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে। তো আই থিঙ্ক তাকে কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে। আর একটা ইন্টারেস্টিং তথ্য তোমাদের দিয়ে রাখছি, এখন রজত পাটিদার আরসিবি টিমের ক্যাপ্টেন, বাট আরসিবি টিমে ছিল লুবনীত সিসোদিয়া, যে চোটের জন্য ছিটকে গিয়েছিল। সেই কারণে রজত পাটিদার আরসিবি টিমে এসেছিল। তারপর রজত দুরন্ত খেলে কিন্তু আরসিবিকে ভালো জায়গাতে নিয়ে গিয়েছিল। আরসিবি প্লে অফস খেলেছিল, বোধহয় ফাইনাল খেলতে পারেনি, ফাইনালটা রাজস্থান বনাম গুজরাট হয়েছিল 2022 সালের কথা। তো সেরকমই আর কি, লুবনীতের মতো প্লেয়ার এসে কিন্তু ইম্প্যাক্ট দিতে পারে। আমি তো বলবো এবার ট্রাই করার সময় এসেছে, এই টাইপের লাইন আপ নিয়ে যাওয়ার সময় এসেছে, নতুন কিছু করার চেষ্টা করার সময় এসেছে, যেটা কেকেআরকে করতে হবে। কেকেআর কতটা কি করতে পারে বা সেই দিকে নজর থাকবে। আমাদের কাজ ভিডিও বানানো, আমরা অ্যাজ এ সমর্থক অনেক কিছু প্রেডিকশন করতে পারি। তোমরা এইগুলো কেকেআর ম্যানেজমেন্টকে ট্যাগ করে আইডিয়াগুলো দিতেও পারো, তাতে যদি তারা কিছু বোঝে তো ভালো, নয়তো ভবিষ্যতে তো মনে হচ্ছে না চন্দ্রকান্ত পণ্ডিতের চাকরি থাকবে, নতুন কোচিং সেট আপেও যাওয়ার দরকার পড়বে পরের বছর। কে জানে, অভিষেক নায়ারই হয়তো হেড কোচ হয়ে যেতে পারে, পসিবিলিটি আছে। নয়তো নতুন হেড কোচ নিয়ে আসো, অভিষেক নায়ারকে রাখো, একজন ট্যাকটিক্যালি সলিড কাউকে নিয়ে আসো মেন্টর হিসেবে, যে ভালো ট্যাকটিক্স বানাতে পারবে। সেগুলো দরকার আছে কেকেআর দলের। তো তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।